নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা পাগল মামার 4 ছেলে। গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। প্রফুল্ল রায়ের লেখা একটি মজার গল্প, পাগল মামার 4 ছেলে। আমার সেজ মামার নাম পাগল চাঁদ সমাজপতি। এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরুলেই কেউ তাকে এই যে পাগল বাবু, কেউ ডাকে এই যে পাগলচন্দ্র, কেউ বলে পাগলদা। একবার পাগল শুনলে কার না মাথা খারাপ হয়ে যায়। উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজ মামা, কিন্তু ওটা তাঁর বাবা মানে আমার দাদুর দেওয়া নাম। তাছাড়া ম্যাট্রিক থেকে MA পর্যন্ত যত সার্টিফিকেট আর ডিগ্রি পেয়েছেন সবগুলিতেই লেখা আছে পাগল চাঁদ সমাজপতি। মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায়নি। নিজের বেলা তো পারেননি, তাই সাধ মিটিয়ে 4 ছেলের নাম দিয়েছেন প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন, প্রলয় ঘাতন। অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে, আবু, টাবু, হাবু এবং পাবু। সেজ মামা সগর্বে সেজ মামিকে বলেছেন, কেমন নাম দিয়েছি বলো তো, ওই নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। সেজ মামি বলেছেন, তা হয়তো হবে, কিন্তু এতগুলো প্রলয় ঘরে এনে ঢোকালে আমার তো ভয়ই করছে। মামির ভয়টা যে মিথ্যে নয় তা পরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল। আমার 4 মামাতো ভাইয়ের মতো এমন দুর্ধর্ষ বিচ্ছু ইরাম্মাদ ছেলে ভূভারতে খুব বেশি জন্মায়নি। নিজেদের নামের গুণেই কিনা কে জানে বাড়িতে দিনরাত তারা প্রলয় কাণ্ড ঘটিয়ে যায়। যদিও এই গল্পটা 4 জন প্রলয়কে নিয়ে, তার আগে আমার সেজ মামা আর সেজ মামি সম্বন্ধে 2-1 কথা বলে নেওয়া দরকার। সেজ মামা টকটকে ফর্সা আর বেজায় মোটা। বেশিরভাগ সময়ই দেখা যায় মোটারা খুব ভালো মানুষ আর ঠান্ডা মানুষ হয়। আমার সেজ মামাও তাই। নাকের তলায় স্যার আশুতোষের মতো গোঁফ, সব সময় হাসি খুশি। সারাক্ষণ তার পরনে থাকে পালিশ দেওয়া ঢলঢলে ফুল প্যান্ট। শার্টের বোতাম লাগাতে, জুতোর ফিতে বাঁধতে আর দাড়ি কামাতে প্রায়ই ভুলে যান তিনি। একটা ওষুধ কোম্পানিতে বড় চাকরি করেন সেজ মামা। সারা বছরই তাকে হিল্লি দিল্লি করে বেড়াতে হয়। এ মাসে যদি গৌহাটি যান, আসছে মাসে ভুবনেশ্বর, তারপরের মাসে জব্বলপুর বা এলাহাবাদ। সে যাই হোক, ছেলেদের কীর্তিকলাপ দেখে সেজ মামার মতো ঠান্ডা মানুষের রক্ত এক একদিন মাথায় চড়ে যায়। হুঙ্কার দিয়ে বলেন, সব কটাকে বাড়ি থেকে বার করে দেব। সেজ মামি একেবারে সেজ মামার উল্টো, ভয়ানক রোগা, গায়ে মাংস টাংস নেই, শুধু হাড়। 12 মাস ভোগেন। মাপ নিলে মামার 4 ভাগের 1 ভাগ হবেন। 4 ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন। তার ওপর অসুখ বিসুখ তো আছেই। দুর্বল গলায় দিনরাত চেঁচিয়ে যান, এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে এমন কি কেউ নেই? সেজ মামি যতই চিৎকার করুন, প্রলয় নাচন প্রলয় মাতনরা গ্রাহ্যই করে না। সেজ মামারা অনেকদিন শ্যামবাজারে ছিলেন, কিন্তু সেখানে বাড়িটা ছিল খুব ছোট, মোটে 2.5খানা ঘর। বেশ অসুবিধা হচ্ছিল। পরশুদিন মামারা বাড়ি বদলে চেতলাই এসেছেন। পুরনো আমলের এই একতলা বাড়িটা চমৎকার। 5খানা বড় বড় ঘর, সামনে খানিকটা ফাঁকা জায়গা, পেছনে বাগান। পরশু এসেই কাল অফিসের কাজে রাঁচি যেতে হয়েছে সেজ মামাকে। ফিরবেন 7 দিন পর।
কদিন নতুন জায়গায় একা সেজমামিকে ছেলেদের সামলে রাখতে হবে। এখানে আসার পর পাশের বাড়ির বলাইবাবুদের সঙ্গেই আলাপ হয়েছে, আর সবাই অচেনা। এবার আসল গল্পটা শুরু করা যেতে পারে। আজ সকালে ঘুম ভাঙার পর মুখ ঠুক ধুয়ে আবু, টাবু, হাবু, পাবু 4 ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে। সেজমামি প্লেটে প্লেটে ডিম সেদ্ধ, কলা, রুটি, মাখন আর 1 গ্লাস করে দুধ দিয়েছেন। পাবু চামচ দিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল। হাবু চেঁচিয়ে উঠল, কাটবি না, কাটবি না, দাঁড়া! ছোঁ মেরে পাবুর প্লেট থেকে ডিমটা তুলে নিজের ডিমের পাশে রেখে মেপে দেখল তারটা একটু ছোট। অমনি হাত পা ছুঁড়ে লাফালাফি শুরু করে দিল সে। আমাকে ছোট ডিম দিয়ে পাবুকে বড় ডিম দেওয়া চলবে না, ওকে আমি খুন করে ফেলবো বলেই 1 কামড়ে পাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেলল। পাবুও হাত পা গুটিয়ে থাকার ছেলে নয়, সে দুধের গ্লাস ছুঁড়ে মারল হাবুর দিকে। পাবুর হাতের টিপ দারুণ, গ্লাসটা হাবুর থুতনিতে গিয়ে লাগলো। এদিকে কলার মাপ নিয়ে আবু এবং টাবুর মধ্যে ধুমধুমার লেগে গেছে। দেখতে দেখতে ডাইনিং রুমটা তৃতীয় পানিপথের যুদ্ধক্ষেত্রে হয়ে উঠল। হাতের কাছে যা পাচ্ছে 4 ভাই তাই তুলে ছুঁড়ছে। কামানের গোলার মতন গেলাস, প্লেট, চামচ চারিদিকে ছুটে যাচ্ছে। সেজমামি গালে হাত দিয়ে পাক্কা 3 মিনিট ছেলেদের কাণ্ড কারখানা দেখলেন, তারপর চিৎকার জুড়ে দিলেন, ওরে থাম লক্ষ্মী ছাড়া হার মাদেরা, থাম বলছি। কিন্তু কে কার কথা শুনে? কাচের গেলাস, কাপ, প্লেট সব ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। মেঝে ময়, ডিম, পাউরুটি, মাখন আর দুধের স্রোত। সেজমামি 2 হাত তুলে সেই পুরনো কথাটা করুণ মুখে আরও একবার বললেন, এই দস্যুদের হাত থেকে কেউ কি আমাকে বাঁচাতে পারে না? অদ্ভুত ব্যাপার, মামির কথা শেষ হতে না হতেই আচমকা কেউ যেন ধাই করে আবুর গালে 82 শিক্ষার একটা চর কষালো, আর সে ঠিকরে গিয়ে পড়ল ওধারের দেয়ালে। হাবু আর টাবুর মাথা দুটো আপনা আপনি ঠুকে গেল। সঙ্গে সঙ্গে দুজনের কপালে মার্বেলগুলি গজিয়ে উঠল। তারপরেই দেখা গেল পাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে। মুহূর্তে তৃতীয় পানিপথের যুদ্ধ থেমে গেল। কাউকেই দেখা যাচ্ছে না, অথচ তাদের মাথা, গাল আর কানের দশা কে এমন করে ছাড়লো বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল আবুরা। টু শব্দটি না করে 4 ভাই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্ত হয়ে রইল। চেতলায় আসার আগেই পাগল মামা 4 ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। যুদ্ধ থামায় সেজমামি খুবই খুশি হয়েছেন, তবে ভয়ও পেয়েছেন যথেষ্ট। তাঁরা 5 জন ছাড়া অন্য কেউ ডাইনিং রুমে ছিল না। তাহলে কে ওভাবে চড় মারল, কান মুড়ল, মাথা ঠুকলো? খুবই গোলমেলে ব্যাপার। ছেলেদের স্কুলে পাঠিয়ে সেজমামি পাশের বলাইবাবুদের বাড়ি চলে গেলেন। ওরা কিছু জানলেও জানতে পারে, তেমন বুঝলে পাগল মামা ফিরে এলেই আবার বাড়ি বদলাতে হবে। সকালবেলার ঘটনাটা আগাগোড়া বলে গেলেন সেজমামি। সব শুনে বলাইবাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, এই কাণ্ড হয়েছে, কোনো ভয় নেই। সেজমামির উদ্বেগ কাটে না। তিনি বললেন, বিপদ টিপদ হবে না তো? আরে না না, বরং উল্টোটাই হবে। কে আমার বাঁদর ছেলেগুলোকে ঠিক করলো বলতে পারেন? বলাইবাবুর মা বললেন, 2-4 দিন থাকো, নিজেই বুঝতে পারবে, না পারলে বলো, আমি বুঝিয়ে দেব। সেজমামি বাড়ি ফিরে এলেন। বলাইবাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না, ফলে মামির দুশ্চিন্তাটা থেকেই গেল। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগলা মামার 4 ছেলে আবার সমূর্তি ধারণ করলো। সকালের বেদম মারধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গিয়েছে। 4 ভাইয়ের শোবার জন্য 4খানা ছোট ছোট খাট রয়েছে। খাটগুলোর পায়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফিরেই জলখাবার খেয়েই খাট 4টে টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগায় ওরা।
তারপর ক্যারাম বা লুডো খেলতে বসে। আজ ওরা লুডো খেলছে। এক দলে আছে আজ বাবু আর আবু, অন্য দলে টাবু আর হাবু। খেলাটা ভালোই চলছিল। হঠাৎ টাবু বাঁ হাতের কারসাজিতে একটা কাঁচা গুটি পাকিয়ে ফেলল। কিন্তু আবু বাবুর চোখে ধুলো দেওয়া অত সোজা নয়। তারা চিৎকার করে উঠল, চোরটা চোরটা, চোরামি করে খেলছে। টাবুরাও রুখে উঠল, কখনো না, কখনো না, ওটা আমার পাকা গুটি। মিথ্যুক, চোর, শয়তান বলেই লুডোটা উল্টে দিল বাবু। তারপরেই চতুর্থ পানিপথের যুদ্ধ শুরু হয়ে গেল। মামি পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন, মরবি, এক এক করে তোরা নির্ঘাত একদিন শেষ হয়ে যাবি। মামির কথা কারও কানে ঢুকল না। চার ভাই হাতাহাতি চালিয়েই যেতে লাগলো। অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তাঁর সেই পুরনো আর্জিটাই আরও একবার শোনালেন, কেউ কি এই হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারে না? কথা শেষ হবার আগেই তাজ্জব ব্যাপার, চারখানা খাট গড়গড়িয়ে চার দেয়ালে গিয়ে ঠেকল। কাজেই মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল। সকালবেলার মতো চার ভাই ভয়ে সিঁটিয়ে রইল। ব্যাপারটা ক্রমশ খুব জটিল হয়ে উঠল। দারুণ জিনিস পাওয়া গেছে, শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হলো। মনে হচ্ছে সঙ্গে সঙ্গে কাজ হবে। দুরন্ত দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বশে আনতে পারবেন। দুপুরের এই ঘটনার পর ঘন্টা দুয়েক বেশ ভালোভাবেই কাটল। তারপর যেই সন্ধে নামল, অমনি সেজমামি চেঁচাতে শুরু করলেন, পড়তে বস রে, পড়তে বস রে। কিন্তু প্রলয় নাচন, প্রলয় মাতনদের দেখে মনে হলো না মায়ের কথা তাদের কানে ঢুকছে। অগত্যা সেজমামি কড়িকাঠের দিকে মুখ করে করুণ গলায় বললেন, এমন কেউ কি নেই যে বজ্জাতগুলোকে কান ধরে পড়তে বসায়? ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। কার যেন অদৃশ্য হাত কান ধরে হিড়হিড় করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেয়ালের তাকগুলোতে যেখানে ওদের বই থাকে সেখান থেকে এর গ্রামার, ওর জ্যামিতি, তার ইতিহাস ধপা ধপ এসে আবুটাবুদের সামনে পড়তে লাগলো। তার মানে এক্ষুনি পড়া শুরু করতে হবে। কিন্তু চার প্রলয় এমনই ঘাবড়ে গেছে যে কারো গলা দিয়ে আওয়াজ বেরুচ্ছে না। কি যে করবে কেউ ভেবে ঠিক করতে পারল না। সেজমামি ছাড়বার পাত্রী নন। হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন, সেটা আবার কাজে লাগালেন। ওপর দিকে মুখ তুলে বললেন, দস্যিগুলো একদম পড়ে না, বছর বছর ফেল করে, কেউ কি এদের পড়িয়ে নিতে পারে না? বলা শেষ হলো কি হলো না, একজোড়া বেত কোত্থেকে যেন ঘরের ভেতর এসে হাওয়ায় নাচতে লাগলো। চার ভাই কাঠ হয়ে তাকিয়ে আছে দেখে সপাং করে বেত দুটো টেবিলের উপর আছড়ে পড়ল। প্রলয় নাচন, প্রলয় মাতনরা বুঝল চুপ করে বসে থাকা চলবে না। চার ভাই ঘাড় গুঁজে গলা ছেড়ে পড়তে শুরু করলো। আর বেত দুটো ঘরময় হাওয়ায় ঘুরে ঘুরে তাদের পাহারা দিতে লাগলো। খাওয়া পর্যন্ত একটানা পড়াশোনা করে চারজন চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। অন্যদিন রাত্রিরে খাওয়া এবং শোয়ার সময় ধুমধুমার বেঁধে যায়। আজ কিন্তু কিছুই হলো না। পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবারের ভাগ নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। আজ লুচি হালুয়া দেওয়া হয়েছিল চার ভাইকে। আবু টাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, টেবো আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে। ওদিকে হাবু চেঁচিয়ে উঠেছে, আমি বাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি। ছুঁড়বার জন্য চার ভাই যখন কাপ প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে, সেই সময় সেজমামি কড়িকাঠের দিকে তাকিয়ে সেই কথাটা বললেন, কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না? তক্ষুনি কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে ফের চেয়ারে বসিয়ে দিল। অগত্যা ট্যাঁফো না করে প্রলয় নাচনেরা
নিজের নিজের ভাগের লুচি হালুয়া খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল। মামি ফের মুখ তুলে বললেন, আপনি কে জানি না, তবে আমার বড্ড উপকার করেছেন। এখন থেকে আমার 4 ছেলের বাঁদরামো ঘুচিয়ে ওদের ভালো করে দিন। বলে রান্নাঘরে চলে গেলেন। ঘণ্টা 2 পড়াশোনা করে 4 ভাই স্নান করে খেয়ে বইয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। স্কুলে যাবার নাম করে বেরুলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না। রাস্তায় ডাংগুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেচে সিনেমা দেখে। আজ ওরা ঠিক করলো চেতলা ব্রিজ পেরিয়ে এসপ্ল্যানেডে ঘুরতে যাবে। কিন্তু ঠিক করলেই তো আর হয় না। চেতলা ব্রিজ আর পার হওয়া গেল না, তার আগেই কেউ যেন ঘাড় ধাক্কা দিতে দিতে স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে গেল। এরপর থেকে রোজ সকালে 5টা বাজলেই কে যেন 4 ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। মুখ টুক ধোয়া হলে একজোড়া বেত তাদের ডাইনিং রুমের দরজা দেখিয়ে দেয়। ওরা যতক্ষণ খায় বেত দুটো হাওয়ায় নাচতে থাকে। খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে জোড়া বেত তখনও ওদের পিছু ছাড়ে না। একটু ফাঁকি দিয়েছে কি অমনি সপাং করে পিঠে বাড়ি পড়ে। স্কুল কামাই করারও উপায় নেই, অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে। বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাবার সময় থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ জোড়া বেত ওদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। সেজো মামি বেজায় খুশি। ছেলেদের পেছনে চেঁচিয়ে তার যে অসুখ করেছিল সেটা এখন সেরে যেতে শুরু করেছে। রাঁচিতে সেজো মামাকে চিঠি লিখে তিনি সব খবর জানিয়ে দিয়েছেন। এদিকে প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন, প্রলয় ঘাতন 4 ভাইয়ের প্রলয় থেমে গেছে। 5ম পানিপথের যুদ্ধের এ বাড়িতে লড়াই আর হচ্ছে না। লড়াই তো দূরের কথা, জোরে কথা বলার পর্যন্ত উপায় নেই। তার ওপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে, বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে। 4 ভাইয়ের মনে আর সুখ নেই। একদিন রাত্রিরে পরামর্শ করে তারা ঠিক করলো এখানে আর থাকবে না, রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে। এখান থেকেই ভোরের বাস ধরা যাবে হাওড়া স্টেশনে। সেখানে রাজধানী এক্সপ্রেস বা বোম্বে মেল প্রথম যে ট্রেন পাওয়া যায় তাতেই চড়ে বসবে। যেমন ভাবা তেমনি কাজ। 4 ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়ল। পরের দিন সকালে সেজো মামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা। টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ চাপা দেওয়া আছে। সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে, শ্রী চরণেশু মা, তুমি নিশ্চয়ই ভূত পুষেছ। তার এত বেতের বাড়ি, কানমোলা, চর আর সহ্য হয় না। মার খেতে খেতে আমাদের সারা গায়ে কালছিটে পড়ে গেছে। দিনের পর দিন মাথা গুঁজে এত পড়াশোনা ভালো লাগে না, তাই আমরা চলে যাচ্ছি। এ জীবনে আর দেখা হবে না। তুমি ও বাবা আমাদের প্রণাম নিও। ইতি হতভাগ্য আবু টাবু হাবু পাবু। অন্য সময় হলে সেজো মামি এ চিঠি পড়বার পর কেঁদে কেটে বাড়ি মাথায় করে তুলতেন। আজ কিন্তু কিছু করলেন না, নিজের মনে ঘরের কাজ করে যেতে লাগলেন। তিনি জানেন যার ওপর দায়িত্ব দেওয়া আছে সেই ওদের ব্যবস্থা করবে। 8টা তখনও বাজেনি। দেখা গেল লম্বা মোটা একটা দড়ি দিয়ে 4 ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ি নিয়ে আসছে। এরপর আবু টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বাঁদরামো করা চলবে না, ঘাড় গুঁজে দুবেলা পড়তে হবে, মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলেও যেতে হবে। এই সব ঘটনা ঘটে যাবার পর সেজো মামি আবার একদিন পাশের বাড়ি গেলেন এবং যা যা হয়েছে সব বলে গেলেন। সব শুনে বলাইবাবুর মা বললেন, তখনই বলেছিলাম কোনো ভয় নেই, আমার কথা মিলল তো? সেজো মামি বললেন, মিলেছে।
আচ্ছা মাসিমা, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? যে আমার এত উপকার করছে সে কে? বলাইবাবুর মা বললেন, উনি একজন কড়া হেডমাস্টার। ও বাড়িতে অনেক দিন ছিলেন, মরার পরও বাড়িটা ছেড়ে যাননি। বড্ড ভালো মানুষ, কিন্তু ছোট ছেলেদের বেয়াদপি বজ্জাতি একদম সহ্য করতে পারেন না। পাজি ছেলেরা দুদিন ওখানে থাকলেই টিট হয়ে যায়। এই সব ঘটনার বছরখানেক বাদে দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে, আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু 4 ভাই ফার্স্ট হয়েছে। শেষ হলো আজকের গল্প। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।